ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জিরো টু প্রো সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, কারণ এখানে আজকে আমরা W3 স্কুলসের HTML এর যা যা এলিমেন্টস আছে মোটামুটি সবগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম পর্বে আমরা মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট যে এলিমেন্টসগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং এগুলো দিয়ে আমরা কীভাবে কাজ করব, কী কী কাজে আমরা ব্যবহার করব সেগুলো বিস্তারিত আপনাদের দেখিয়েছি। তো আমরা টিউটোরিয়ালের শুরুতে আমাদের সিদ্ধান্ত ছিল যে HTML টিউটোরিয়ালের HTML CSS বেসিক টু প্রো নামে আমাদের এই সিরিজটি চালু করব, কিন্তু আমাদের এই টিউটোরিয়ালটির নাম আমরা পরিবর্তন করেছি। এখন এটার নাম দিয়েছি HTML CSS না, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। যেহেতু আমরা শুধু HTML CSS শিখবো না, জাভাস্ক্রিপ্ট শিখবো এবং একদম কমপ্লিট একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে যা যা পড়ে, যা যা লাগে সব কিছুই করবো। কাজেই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জিরো টু প্রো হিসাবে আমরা এই ক্লাসগুলো শুরু করছি। প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে আসলাম। তো এখানে আমরা দেখব যে যখন কেউ HTML শিখতে চায় নতুন, সবাইকে W3 স্কুলটা সাজেস্ট করা হয়। তো নিজে নিজে ক্লাস করতে গেলে যে সমস্যাগুলো ফেস করে, যে প্রতিটা জিনিস অনেক সময় লাগে ওদের শেষ করতে, অনেকের 10-15 দিন 1 মাস সময় লেগে যায়, বুঝতে পারে না যে কী করা উচিত বা কীভাবে কী কাজ করছে। তো এখান থেকে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে লাগবে সবগুলো আমরা আজকে দেখাবো এক এক করে। তো বরাবর মতো আমরা এখানে আমাদের টিউটোরিয়াল নাম পরিবর্তন করলাম, ক্লাস 2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখানে আবার আগের মতো করেই index.html একটা ক্রিয়েট করে নিব। আমরা আগে বলেছি যে আমরা প্রতিটা ক্লাস আলাদা আলাদা ফোল্ডার নামে ক্রিয়েট করব। এটাকে আমরা আগে ওপেন করে নিয়েছি। এখানে যে আমরা index.html ক্রিয়েট করলাম, এখানে চলে আসলো। বেসিক লেআউটটা কীভাবে আনতে হয় সেটা আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি, আর বলবো না এটা নিয়ে। তো টাইটেল হিসেবে আমরা এখানে দিব ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ক্লাস 2। এটাকে আমরা ওপেন করি, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ক্লাস 2। তো W3 স্কুলসে প্রথমে আমরা এখানে গেলে আমরা দেখতে পাবো আমাদের বেসিক লেআউটটা এখানে দেখিয়েছি। এটা আমরা অলরেডি দেখিয়েছি আমাদের পূর্বের ক্লাসে, এটা নিয়ে আর কথা বলবো না। ইন্ট্রোডাকশনে যাই। এখানে একই বিষয়, আপনাকে কেউ কি শুরু করেছে, যে এখানে বিস্তারিত দেখতে পাবে যে .htmlটা কী জন্য ইউজ করা হয়, HTMLটা কী জন্য ইউজ করা হয়, হেড কী জন্য ইউজ করা হয়, টাইটেল কী জন্য, বডি কী জন্য, তারপরে আপনার H1 H2 এগুলো কী জন্য ইউজ করা হয়, এগুলো মানে একটু বিস্তারিত জানতে পারবেন এখানে। যদি এগুলো এত জানার আসলে খুব প্রয়োজন নাই, শুধু আপনাকে যে জিনিসটা দেখতে হবে যে HTML এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। যদি আমাকে এটা অটোমেটিক দিয়ে দিচ্ছে, আমরা যা কাজ করব শুধুমাত্র বডির ভিতরে করব, তাও বডির উপরে আমার শুধু হেড থাকবে, হেডের ভিতরে আমরা এখানে যদি CSS কল করি তখন CSS আসবে, তখন সেই জিনিসগুলো আমরা দেখাবো। আপাতত যেহেতু শুধু HTMLটা দেখছি, শুধু মেটা ট্যাগ থাকবে দুইটা, একটা হচ্ছে UTF-8 আর একটা হচ্ছে আমার রেসপন্সিভের জন্য ভিউপোর্ট যেটা, এটা আর টাইটেলটা থাকছে। তো এই পর্বে হয়তো আমাদের এখানে ফেভারিকন ইউজ করা লাগবে যদি এটা W3 স্কুলসের মধ্যে আমরা পাই। তো এখানে আসলে দেখার কিছু নেই, আমরা অলরেডি দেখিয়েছি যে টাইটেল কি, তারপর H1 কি, প্যারাগ্রাফ কি। HTML এডিটরের ক্ষেত্রে হচ্ছে আমরা কি কি এডিটর ব্যবহার করতে পারি সে সম্পর্কে এখানে বলা আছে। তারা রিকমেন্ড করতেছে হচ্ছে প্রথমে শুরু করার জন্য একদম বেসিক থেকে যারা শুরু করে বা শেখায় একদম জিরো থেকে, তারা নোটপ্যাড দিয়ে শুরু করে। তো এখন আসলে নোটপ্যাড দিয়ে শুরু করে আবার আমরা VS কোড, এই যে ভিজুয়াল কোড স্টুডিও যেটা, এখানে যাওয়ার জন্য 8-10টা ক্লাসে সময় নষ্ট হয়। আমরা এত সময় নষ্ট করবো না, এই জন্য এটা স্কিপ করলাম। আমাদের আসলে কোনো প্রয়োজন নেই এখানে আমরা নোটপ্যাডে কোড করার জন্য, তবে নোটপ্যাডেও একইভাবে কোড করা যায়। তো বেসিক HTML এ যদি এখানে যাই, তো এখানে এটাও আমাদের অলরেডি করা। এই যে এখানে একটা হেডিং ট্যাগ, একটা প্যারাগ্রাফ ট্যাগ নেওয়া আছে। এখানে যদি আমরা আবার ট্রাই ইট ইউরসেলফে যাই, দেখতে পাবো কি এই যে একটা H1 নিল, H1 দেখালো, প্যারাগ্রাফ নিল, এখানে প্যারাগ্রাফটা দেখালো, আর কিছুই না। HTML এলিমেন্টসে যদি যাই তাহলে এখানে দেখাবে যে আমাকে দেখাচ্ছে মানে একটা ট্যাগ নেম, এটা শুরু হয় এবং শেষ হয়। তো শুরু হয় কিভাবে, এই যে এভাবে শুরু করব, আর এখানে এটা এই যে এখানে কোনো কিছু আমরা লিখবো, এভাবে শুরু করতে হয়। সব কিছু এখানে অটোমেটিক আমাদেরকে দিয়ে দিচ্ছে, বাট তাও একটু দেখে নিচ্ছি যে একটা ডিভ নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে আমরা যদি আবার
এইভাবে শেষ করে দিব। একই জিনিস, জাস্ট এই সিম্বলটা এখানে দিলেই এন্ড হয়ে যাবে। আমাকে অটো সাজেস্ট করছে, যার কারণে আমরা কোড লিখতে গেলে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, যেহেতু সে নিজে নিজে এই কোডগুলোকে এন্ড করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, সে এখানে এখানে দেখালো যে কেউ একটা এলিমেন্ট শুরু করে তারপরে শেষ করতে হয় আর কি। এখানে H1 H2, এখানে একটা জিনিস স্কিপ হয়েছে আমাদের এর আগের ক্লাসে, সেটা আবার দেখিয়ে নিচ্ছি। আমরা যদি এখানে একটা প্যারাগ্রাফ নিই, হ্যাঁ, এই যে আমরা আগেই বলেছি যে আমরা সোজাসুজি কোড করব না, যদি এটা যেহেতু এই একটা প্যারাগ্রাফের নিচে এই প্যারাগ্রাফটা এখানে শেষ হলো, মাঝখানে কোড লেখার ক্ষেত্রে অবশ্যই ট্যাব দিয়ে নিব। হ্যাঁ, ট্যাব দিয়ে নেওয়ার পর আমরা এখানে লুরেম লিখে যদি ট্যাব প্রেস করি, অটোমেটিক আমাদেরকে একটা বাই ডিফল্ট টেক্সট জেনারেট করে দিবে সে। এই যে ট্যাব করলাম, আমাকে এখানে একটা টেক্সট দেখালো। দেখেন এটা যদি আমরা এখানে ওভারভিউটা দেখি, এরকম দেখাচ্ছে। আমি চাচ্ছি যে এটা পুরোপুরি না দেখিয়ে 2 লাইনে দেখাবে, হ্যাঁ, বা যে কোনো একটা জায়গায় আমি একটা ব্রেক ইউজ করবো। এই যে ব্রেকটার কথা এখানে বলা হয়েছে, এই যে এখানে যদি দেখি আমরা, এই যে ব্রেক বিআর, হ্যাঁ, এই যে বিআর, এটা যদি আমরা দিই তাহলে এটা লাইন ব্রেক হবে আর কি, লাইন ব্রেকের জন্য একটা ইউজ করা হয়। আমি চাচ্ছি যে এই যে এই লেখার পরে একটা বিআর দিব, বিআর দিয়ে ট্যাব দিলেই এই যে বিআরে কে আসলে শেষ করতে হয় না, সব কিছু যে শুরু আছে তারপরে এই যে শেষ করে নিচ্ছি, বডি শুরু আছে শেষ করে নিচ্ছি, HTML শুরু আছে শেষ করে নিচ্ছি, হেড শুরু শেষ করে নিচ্ছি, কিন্তু বিআরকে আসলে শেষ করতে হয় না, এটা একটা সিঙ্গেল ট্যাগ। এই যে এটা এখান থেকে নিচে নেমে যাবে টেক্সটটা, এখন এই যে এটা হচ্ছে বিআরের কাজ। এই জিনিসটা আমাদের মিসিং হয়েছিল, এই জন্যই আমরা আজকে এই কোনো কিছু যেন মিস না হয় সেজন্যই আমাদের এই W3 কোর্স থেকে আমরা জিনিসগুলো দেখে নিব। তারপর HTML অ্যাট্রিবিউটসের কথা যদি বলি, অ্যাট্রিবিউটসের মধ্যে হচ্ছে আমরা অলরেডি দেখিয়েছি যে আমরা যখন কোনো লিঙ্ক তৈরি করব, হ্যাঁ, এই যে এ ট্যাগের ভিতরে যে একটা লিঙ্ক তৈরি করা লাগে, কীভাবে এই যে যখন একটা এক্সটার্নাল লিঙ্ক দিবে, মানে আমার নিজের ওয়েবসাইটের লিঙ্ক না হয়ে, মানে নিজের ওয়েবসাইট বলতে কি আমি এটা বানানোর পরে আমার আরও অনেকগুলো পেজ থাকতে পারে, যেমন আমি এখানে যদি আরেকটা পেজ ক্রিয়েট করে যে contact.html, এই ক্ষেত্রে আমি শুধু এখানে contact.html লিখলেই হয়ে যাবে, কিন্তু এটা তো হচ্ছে অন্য একটা এক্সটার্নাল ওয়েবসাইট, হ্যাঁ, w3school.com। এইটার জন্য হচ্ছে https থেকে www সহ আমার পুরো .com যেটা, এটা হচ্ছে আপনার এই যে sref এর ভিতরে এখানে দিয়ে দিতে হবে। এটা অলরেডি আমরা দেখিয়েছি। এটা অ্যাট্রিবিউটসটা কীভাবে কাজ করে। অ্যাট্রিবিউটসের মধ্যে হচ্ছে আপনার এ হচ্ছে একটা অ্যাট্রিবিউটস, তারপরে imgও আমরা অলরেডি দেখিয়েছি, img হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউটস। তো এই ইমেজ কীভাবে নেওয়া লাগে, আর ওই যে অল্টার টেক্সট যেটা, এটার কাজ কি সেটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, তারপরে এখানে অ্যাট্রিবিউটসের আরেকটা কাজ আছে, এখানে আমরা কিন্তু HTML এর মধ্যে ইচ্ছে করলে স্টাইল করতে পারি, হ্যাঁ, যদিও এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগে। হ্যাঁ, তো আমরা কীভাবে করবো এটা, এখানে একটা স্পেস দিব, এই যে এখানে লিখবো স্টাইল, আমি যদি এখানে লিখি কালার লিখে এন্টার দিলে এখানে একটা অপশন আসবে, এখানে যদি আমি রেড লিখি, এই যে আমাদের টেক্সটটা কিন্তু রেড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এভাবে অনেক কিছু করা যাবে, ফন্ট ওয়েট দেওয়া যাবে, ফন্ট স্টাইল দেওয়া যাবে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা যখন CSS করব তখন যাব, বা জাস্ট অ্যাট্রিবিউটটা আপনাকে দেখালাম যে আমরা কোনো CSS যদি HTML এর ভিতরে লিখতে চাই তখন এটা কীভাবে লিখব। আচ্ছা, এটুকু আপাতত কোনো দরকার নেই তেমন। তারপরে আমরা HTML হেডিংয়ে যাই। হেডিং অলরেডি আমরা দেখিয়েছি, এটাও শেষ বলা যায়। এই যে H1 থেকে H6 পর্যন্ত কীভাবে কাজ করে। প্যারাগ্রাফ অলরেডি দেখিয়েছি আপনাদেরকে, প্যারাগ্রাফ কীভাবে কাজ করে। তারপর হচ্ছে HTML স্টাইলে যদি যাই, এই জিনিসটা এখন দেখালাম আপনাদেরকে, একটু আগে যে অ্যাট্রিবিউটসটা দেখালাম, যে এই যে হ্যাঁ, আমরা তো একটা কালার দিলাম এখানে না। আবার যদি আমরা এখানে একটা H1 নিই, হ্যাঁ, এই যে নেওয়ার পরে এখানে হেডিং ট্যাগ নিলাম, এই জাস্ট স্টাইল লিখবো, এখানে এন্টার দিব। এখন কি দরকার আমাদের যদি এখানে কালারটা তো চেঞ্জ করলাম এর আগে, এখন যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড একটা দিতে চাই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাই, এখানে ব্লু লিখবো আমরা, তখন দেখবো যে এখানে একটা আমাদের H1 এর মধ্যে এই যে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমরা যদি আবার চাই যে এর সাথে সাথে ব্লু এর সাথে কিন্তু এই যে কালো টেক্সটটা খুব বেশি একটা বোঝা যাচ্ছে না, তো এটাকে যদি আমি চাই যে আমি এখানে আবার লিখবো কালার হচ্ছে হোয়াইট, এক্ষেত্রে কিন্তু আমাদের কালারটাও হোয়াইট হয়ে গেছে।
তো HTML স্টাইলটা এরকমই হচ্ছে, আমরা এখানে HTML এর ভিতরে যদি কোনো CSS লিখতে চাই, এগুলোকে CSS বলে আর কি, আমরা এটাকে ডিজাইন করাটা হচ্ছে CSS। তো CSS এত বিস্তারিত আমরা এখানে দেখবো না, ওরা দেখবো জাস্ট HTML এর যে স্টাইলের ব্যাপারটা এটা কীভাবে করতে হয়, এই জন্য আপনাকে দেখালাম। এখানে ফন্ট সাইজ এগুলো এখন দেখাবো না, দরকার নেই। ফরম্যাটিং, HTML ফরম্যাটিং জিনিসটা কি, এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। আপনার এই যে বি হচ্ছে বোল্ড করার জন্য, স্ট্রংটা হচ্ছে বোল্ড করে, আই একটা টেক্সটকে হচ্ছে আপনার ইটালিক করে, এটা সরাসরি দেখাই। আমি একটা প্যারাগ্রাফ এখানে নিলাম, নেওয়ার পরে এখানে লিখলাম যে কোনো কিছু, ছোট একটা টেক্সট লিখি যেন আমরা একটু বুঝতে পারি। হ্যাঁ, তো এখানে এই টেক্সটটা এমনিতেই লেখার পরে আমরা যদি এটাকে দেখি, একটা সাদামাটা সাধারণ টেক্সট, এটাকে যদি আমরা বি এর ভিতরে ঢোকাই, হ্যাঁ, এই যে বি শুরু শেষ ভিতরে যদি ঢোকাই, দেখবেন যে একটু বোল্ড হয়ে আছে টেক্সটটা। হ্যাঁ, এই যে বোল্ড, স্ট্রং একই লেভেল, একই কাজ করে। এই বি এর জায়গায় যদি আমরা এখানে বি এর জায়গায় যদি স্ট্রং লিখি, একই কাজ করবে, একই কাজ করলো। তো এখন এটাকে যদি আবার আমরা আয়ের ভিতরে ঢোকাই, এখানে একটা আয় নিলাম, আই, এই যে আয় নিলাম, দেখি কি হয়। এই যে হ্যাঁ, এটা এখানে একটা ব্রেক দিয়ে দিই, যেন বিয়ার দিয়ে দিলাম। এটা কিন্তু একটু মানে একটু বাঁকা হয়ে আসছে টেক্সটটা। হ্যাঁ, ইটালিক টেক্সট এটাকেই বলা হয়। তারপরে আমরা যদি নেক্সট আর কি আছে, যে ইএম যদি দেই, হ্যাঁ, এখানে আবার একটা ব্রেক দিয়ে নিচ্ছি। ইএম এর ভিতরে যদি আমরা একটা টেক্সট নেই, দেখি কি হয়। এটা খুব বেশি এটা কাজে লাগে না আমাদের, একই কাজ, মানে ইটালিক আর হচ্ছে ইএম মোটামুটি একই রকমের কাজ করে। আবার যদি আমরা মার্কের ভিতরে কোনো টেক্সট নেই, এই যে মানে এটা মার্ক হয়ে গেল টেক্সটটা, মানে অটোমেটিক বাই ডিফল্ট আপনার HTML থেকে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিল আর কি আমাকে। তারপরে হচ্ছে স্মল যদি নেই, এক্ষেত্রে অনেক ছোট একটা টেক্সট দেখাবে আমাকে একটা স্বাভাবিক টেক্সট থেকে। এই যে স্মলের ভিতরে স্মল টেক্সট, এই যে স্বাভাবিকের থেকে কিন্তু এটা অনেক ছোট। হ্যাঁ, তারপরে ডিএল দিলে এটার মধ্যে একটা মানে কাটা পড়ে যাবে আর কি, টেক্সটার মধ্যে একটা ব্রেক ইউজ করে নিই। আপনার দিলাম হচ্ছে এটা কখন কাজে লাগে, এই যে এই টাইপের আমি বলেছি যে এটা আপনাদের দেখিয়ে দিব যে কোনটা কি কাজে লাগে। বোল্ড তো আমাদের অনেক সময় ইউজ করতে হয়। স্ট্রংটা কখন কাজে লাগে আমি আপনাকে বলি। ধরুন আমি এখানে একটা H1 নিলাম, হেলো নিলাম, আমি চাচ্ছি যে হেলো লেখাটা হচ্ছে থাকবে স্বাভাবিক টেক্সট, আর ওয়ার্ল্ড লেখাটা থাকবে হচ্ছে বোল্ড টাইপের। হ্যাঁ, তখন বা অন্য একটা ডিজাইনের। এক্ষেত্রে আমি যদি এরকম করি, এখানে যদিও দেখা যাচ্ছে না যেহেতু আমরা কোনো ফন্ট ইউজ করি নাই, বা এখানে কোনো কি বলবো কোনো CSS লিখে নাই, যার কারণে দুইটাকে একই রকম দেখাচ্ছে। বাট আমরা যদি CSS লিখতাম তাহলে এখানে আমরা বুঝতে পারতাম যে এই দুইটা জিনিস দুই রকম দেখাচ্ছে। বাট এখানে দেখাচ্ছে না, কারণ কোনো CSS নেই, সব কিছু বাই ডিফল্ট যেরকম থাকার কথা এরকমই থাকছে। যাই হোক, এখানে মানে এই জন্যই হচ্ছে আমাদের এই এলিমেন্টগুলো মানে ব্যবহার করা হয় আর কি। স্ট্রং ট্যাগ দেখাইলাম। ডিলেটটা কী জন্য ইউজ হয়, আমরা অনেক সময় দেখবো যে আপনার কি হয় যে বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে, হ্যাঁ, ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে দেখা যায় যে এরকম লিখে আছে যে $45, তারপরে লিখে আছে হচ্ছে এই যে এখানে লিখি, হ্যাঁ, S2 দিয়ে লিখি, এখানে মনে করেন যে আমি DL দিয়ে নিলাম $45, আর এখানে লিখলাম $35। মানে এটা ব্যাপারটা এরকম যে পূর্বের প্রাইস ছিল $45, বর্তমানে 35। তো ওই যে ডিএলটাকে ডিলেট দেখাবে যে একটা কাটা পরে থাকবে, তারপরে হচ্ছে এটা $35 এখন দাম, এই যে এরকমই দেখাবে ব্যাপারটা। এই যে হ্যাঁ, এই জন্য এটা ইয়ে করা হয় আর কি। আর সাব এই জিনিসটা হচ্ছে আপনার প্রাইজিং টেবিলের ক্ষেত্রে কাজে লাগে আর কি, এটাও একটু দেখে দিই। হ্যাঁ, যে S2 এর ক্ষেত্রে আমি একটা জিনিসের দাম নিলাম, ধরেন
$45 এখানে যদি এই যে সাব দেই, হ্যাঁ লিখলাম যে মান্থলি, এই যে 45 এর নিচে চলে গেল। আবার সাব যদি লিখি SUP, হ্যাঁ দিলাম, সাব হচ্ছে নিচে গেল আর সাব হচ্ছে উপরে যাবে। SUP এখানে দিলাম ডলারটা, হ্যাঁ এখানে দিলাম হচ্ছে মানে আমরা যেভাবে কাজ করি আর কি আপনার প্রাইজিং টেবিল বানানোর ক্ষেত্রে। এই যে এটা উপরে চলে গেল। প্রাইজিং টেবিলে যদি আমরা যাই, এগুলো দেখানো দরকার আসলে। প্রাইজিং টেবিল, এই যে একটা প্রাইজিং টেবিল যদি আমরা দেখি, এগুলোকে প্রাইজিং টেবিল বলা হয় আর কি। হ্যাঁ এই যে প্রাইজিং টেবিলটা যদি একটু ইমেজটা দেখি, এই যে একটু আগে আমরা যে জিনিসটা দেখালাম, এই যে মান্থলি লেখাটা নিচে গেল না, এই যে মান্থলি নিচে গেল। তো এটা এরকম কি জন্য হলো, আমাদেরটার মতো হলো না, কারণ এটা CSS দিয়ে এই যে সাবটাকে সুন্দর করে নিচে রেখেছে, আর ডলারটা এই যে উপরে, এই যে ডলারটা কিন্তু এটার উপরে। তো এখানে ফরম্যাটিংয়ের কাজ মোটামুটি শেষ। তারপরে হচ্ছে কোটেশন। কোটেশনে যদি যাই, কোটেশনও আমাদের অনেক প্রয়োজন লাগে, যদি আমরা দেখাই যে কোটেশন কী কাজে লাগে। তো এই যে ব্লক কোড, হ্যাঁ আমরা যদি এখানে ব্লক কোডের ভিতরে কোনো একটা টেক্সট লিখি, দেখতে পাবেন যে একটা লেফট সাইডে একটা আপনার বর্ডারের মতো ক্রিয়েট হয় আর কি। এখানে দেখাচ্ছে না যদিও। তো আমি একটা লাইভ ওয়েবসাইটে আপনাদের দেখাই যে ব্লক কোডটা আসলে কী টাইপের। একটা ব্লগে যদি যাই, ব্লগের সিঙ্গেলে যদি যাই, যে এই টাইপের কিছু কিছু মানে টেক্সট দরকার হয় আমাদের, এটাকে ব্লক কোড বলা হয় আর কি। তো এখানে আসলে CSS-এ কোনো কিছুই দেখাচ্ছে না বাই ডিফল্ট, নর্মালি যা দেখার তাই দেখছি আর কি। বোঝা যাচ্ছে না যে আমরা ব্লক কোড নিলাম। CSS যখন আমরা অ্যাড করব তখন এটা বোঝা যাবে। তো ব্লক কোড আছে কিউ, ABBR, অ্যাড্রেস, সিট, হ্যাঁ অ্যাড্রেস আমরা নেই একটা, এখানে বোঝা যাবে না এইগুলো। অ্যাড্রেসের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ হয়, সব থেকে বেশি ইউজ হয় এখানে কি ব্লক কোডটা, বাকিগুলোর খুব বেশি একটা ব্যবহার নাই, এখন আমরা ইউজ করি না আর কি। যাক, কোটেশনের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখানে কমেন্টসে যাই, এটা আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা মানে আমাদের সব প্রজেক্টে কাজে লাগবে। তো কমেন্টস হচ্ছে মানে আমাদের কোডগুলোকে সুন্দর করে সাজানোর জন্য কমেন্ট ব্যবহার করা হয় আর কি। আমরা যখন কাজ করব তখন সেকশন অনুসারে কাজ করব। এই ওয়েবসাইটে যদি আমরা যাই, এই যে এটা হচ্ছে একটা এরিয়া, এটাকে বলা হচ্ছে ব্যানার সেকশন, এটাকে যদি বলি আমরা ফিচার সেকশন, এটাকে বলি হচ্ছে অ্যাবাউট সেকশন। যদিও নামগুলো আপনাদের কাছে অপরিচিত মনে হচ্ছে যে কি বলছি, হ্যাঁ কাজ করার সময় বুঝবেন। জাস্ট এটুকু বলছি যে আমরা এগুলোকে ভাগ ভাগ করে কাজ করতে হবে, এক একটা এরিয়াকে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে কাজ করব। সব কোড যদি আমরা এলোপাতারি করি, একসাথে করার কাজ একসাথে করি, এক্ষেত্রে আমাদের মানে পরবর্তীতে এটা ডেভেলপ করতে বা আমাদের কোনো কিছু চেঞ্জ করতে খুবই অসুবিধা হবে। এই জন্য আমরা যেই কাজটা করব, এই যে এটা কীভাবে শুরু করে, এই যে এই হচ্ছে আমরা শুরু করব, মনে করেন স্টার্ট অ্যাবাউট, হ্যাঁ এভাবে শুরু করব, এখানে লিখে দিব ইন্ড অ্যাবাউট। তো এখানে ধরেন আমরা অ্যাবাউটের যত কোড আছে, হ্যাঁ এইটা হচ্ছে অ্যাবাউট সেকশন, ধরেন আমরা এখানে একটা এন্টার দিব, আবার আমরা এইভাবে এই সিম্বলটা দিয়ে একটা, এই যে আপনার এখানে লিখব স্টার্ট সার্ভিস, এটাকে Ctrl+C Ctrl+V দিলাম, এখানে লিখে দিলাম ইন্ড সার্ভিস। তো এই যে আমরা কমেন্টস দিলাম, হ্যাঁ কমেন্টস কিন্তু দেখা যাবে না, এটা এখানে লিখলাম ঠিকই, বাট এটা দেখেন যে ঝাপসা হয়ে আছে না, এটা কিন্তু আমরা ব্রাউজারে দেখতে পাবো না। এখানে যদি যাই, এই যে লেখা আছে স্টার্ট অ্যাবাউট, ইন্ড অ্যাবাউট, স্টার্ট সার্ভিসেস, ইন্ড সার্ভিসেস, এটা কিন্তু এখানে এই টেক্সটগুলো দেখা যাচ্ছে না। তো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমরা যে কোডগুলোকে সেপারেট করছি এবং কোন সেকশনটা কোন জায়গা থেকে শুরু হয়ে কোন জায়গায় শেষ হলো, এটা বোঝার জন্য আমরা এই কমেন্টসগুলো ব্যবহার করব। তারপর কালারে যদি যাই, হ্যাঁ এই যে একই জিনিস একটু আগে স্টাইল যে জিনিসটা দেখালাম, যে ব্যাকগ্রাউন্ড কালার টমেটো, ব্যাকগ্রাউন্ড কালার এই সে দিল। আমরা যদি এখানে এটাতেই দেখাই, জাস্ট স্টাইল লিখে টেপ দেব, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি যদি এখানে রেড লিখি, গ্রিন লিখি, ব্লু লিখি, দেখবেন যে এটা এই টেক্সটটা পুরোটা
এই যে এরকম হয়ে গেছে, এটা অলরেডি দেখানো হয়ে গেছে আমাদের, এটা আর দরকার নেই। তারপরে HTML CSS এটা অলরেডি দেখানো হয়ে গেছে, একই জিনিস, ওই যে কালার করলাম টেক্সটগুলোকে, মানে একটা HTML এর ভিতরে কেউ আমরা CSS গুলো লিখবো। আর HTML লিঙ্কস এটাও দেখাইলাম, ওই যে অ্যাট্রিবিউট কীভাবে একটা এই যে এ ট্যাগের ভিতরে একটা লিঙ্ক দেওয়া লাগে, এই যে এ দিয়ে SREF এর ভিতরে আমরা লিঙ্ক দিব, এখানে দেখাইছি অলরেডি আপনাদের আমাদের আগের ক্লাসে, এখানেও আলোচনা করা হয়েছে। ইমেজের ক্ষেত্রে আপনাদেরকে অলরেডি দেখানো হয়েছে যে ইমেজ ট্যাগটা কীভাবে কাজ করে, অল্টার টেক্সটটা কীভাবে কাজ করে। আচ্ছা, তারপরে হচ্ছে ফেভ আইকন, আরেকটা মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস দেখা যায়, সে এখানে বলে দিয়েছে যে W3 স্কেলে যদি আমরা এখানে যাই, এখানে দেখবো যে একটা আইকন, ঠিক আছে, এখানে কি একটা আইকন, এটাকে ফেভ আইকন বলা হয় আর কি। তো এটাকে লিখতে হয় কীভাবে, টাইটেলের পরে আমরা এরকম লিঙ্ক নামে একটা ইয়ে দিব। এই যে এখানে যদি আমি লিঙ্ক লিখি টাইটেলের পরে, হ্যাঁ, এই যে স্টাইলশিট লেখা আসছে এখানে, বাট এখানে রিল মানে হচ্ছে রিলেশনশিপ আর কি, এটা হবে আমাদের ফেভ আইকন। তো ফেভ আইকন হলে এখানে সে জাস্ট ওই যে আইকনটা ইউজ করবে, আইকনের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে, এই যে সারিয়ে। তো আমাদের তো আপাতত এখানে ইমেজ ফোল্ডার ক্রিয়েট করেন, একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করে নিই, যে কোনো একটা আইকন আমরা নিয়ে নিব, ফেভ আইকন, যেটাই নিয়ে নিই। হ্যাঁ, এই যে আইকনটাকে সেভ দিলাম, আমাদের ফোল্ডারে চলে যাই, ইমেজ, এখানে ফেভ আইকন। তো যেহেতু আমাদের একটা ফোল্ডারের ভিতরে হচ্ছে আমাদের আইকনটা রাখা, এখানে IMG দিব, এই যে ফেভ আইকন দিব। এখন যদি এটা এখানে কিন্তু একটা গ্লোবের আইকন, হ্যাঁ, আমরা যদি এখানে এটাকে রিলোড করি, আচ্ছা আসছে না এটা, এখানে আমাদেরকে টাইপ হচ্ছে কোনো কিছু একটা দেওয়া লাগে, টাইপ, হ্যাঁ, এই যে টাইপটা দিয়ে দিচ্ছি এখানে। আরেকটা জিনিস দেখাই, আমাদের এখানে ইমেজটা কিন্তু পাচ্ছে না, অনেক সময় দেখা যাবে যে আমাদের বিভিন্ন লিঙ্ক মিসিং দেখাচ্ছে বা বিভিন্ন ইমেজ মিসিং দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এটা একটু চেক করে নিতে পারবো। চেক করবো কীভাবে, আপনার Ctrl+U যখন আমরা প্রেস করবো কিবোর্ড থেকে, তখন আমাদের যে কোডগুলো এখানে চলে আসবে। তো কোড চলে আসার পরে আপনার এখানে যদি আমি ক্লিক করি হচ্ছে আইকনের ভিতরে, এই যে এটা, এই যে লিঙ্কটা আমরা দিলাম এখানে, এখানে যদি ক্লিক করি যে এটা ইমেজটাকে পাচ্ছি কি না দেখতে পারবো। এই যে আমাদের এখানে লিঙ্ক অনুযায়ী আপনার এই ইমেজটা ওপেন হলো, তার মানে হচ্ছে ঠিক আছে এটা, হ্যাঁ, কোনো সমস্যা নেই। বাট এখানে আমি জানি না যে কী জন্য সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আসছে না এটা। আচ্ছা, সরি, এখানে আসলে ফেভ আইকন দেওয়ার কারণে এটা আসে নাই, এখানে আইকন দিতে হবে আর কি। এই যে আইকন, এই যে এখন কিন্তু ইয়াটা চলে আসছে আমাদের এখানে। আচ্ছা, ফেভ আইকন গেল। পেজ টাইটেলের ব্যাপারে অলরেডি আমরা আলোচনা করেছি, দরকার নেই। টেবিল আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, হ্যাঁ। তো এই যে এটা, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টেবিল, হ্যাঁ, এটা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তো এখানে যদি আমরা ট্রাই ইট ইউরসেলফ দিই আমরা, তো টেবিল শুরু হয় কি দিয়ে, এই যে আপনার টেবিল শুরু হচ্ছে TABLE শুরু, TABLE শেষ, টেবিল শুরু হলো শেষ হলো, তারপরে TR, এগুলো আমি কপি করে নিই, হ্যাঁ, এগুলো আসলে এত লেখা সম্ভব না, কপি করে নিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে কোনটার কাজ কি।
এই যে কপি করে আনার পর এলোমেলো হয়ে গেছে, এটাকে আমরা ট্যাব দিয়ে ভিতরে দিয়ে দেবো। এখন কিন্তু ঠিকমতো মানে আমাদের কোডটা সুন্দর হয়ে গেছে। তো এই জিনিসটা যদি এখানে আমি দেখি, এই যে টেবিল, মানে টেবিল নিয়ে আসছি, এই জিনিসটা আসলে মানে খুব বেশি বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে কোনো সিএসএস এর মানে বাই ডিফল্ট যে জিনিসগুলো তাও আমাদের এখানে নাই, বাট বোঝা যাচ্ছে যে এখানে এই যে কোম্পানির এখানে তিনটা অনেকগুলো আইটেম, কন্ট্যাক্টের এখানে অনেকগুলো আইটেম, কান্ট্রি অনেকগুলো আইটেম। তো এটা প্রথমে আপনারা দেখেন যে টিআর শুরু শেষ, টিআর শুরু শেষ, টিআর ভিতরে টিডি যেগুলো থাকবে, টিডিতে হচ্ছে আমাদের এই এই জিনিসগুলো থাকবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকতে পারে আমাদের এখানে। টিআর টিডি হচ্ছে এই যে ইনফরমেশনগুলোর জন্য, এই যে হাইলাইট হয়ে আছে আমাদের একটু মোটা মোটা জিনিসগুলো, এগুলো হচ্ছে টিএস এর ভিতরে থাকবে। এই যে কোম্পানি, কান্ট্রি, কোম্পানি, কন্ট্রাক্ট, কান্ট্রি, এই তিনটা সবার উপরে দেখবেন যে একটু হাইলাইট হয়ে আছে। এই যে হ্যাঁ, যে হাইলাইটেড যে এরিয়াগুলো, এটা ইয়াগুলো, এগুলো হচ্ছে আপনার টিএস দিয়ে শুরু হবে, আর টিডি হচ্ছে এই যে আমাদের কন্টেন্টগুলো, এগুলো। ঠিক আছে, টেবিলের মধ্যে হচ্ছে যখন আমরা সিএসএস সেট করব তখন এই জিনিসগুলো দেখতে পারবো। এই যে বর্ডার হচ্ছে এরকম আছে, টেবিলের সাইজ বর্ডার ইউজ করতে পারবো আমরা এই যে এখানে। হ্যাঁ, সিএসএসই ঘুরে ফিরে এই যে সিএসএস, এগুলো আমরা পরে দেখবো, এখন আপাতত দেখার দরকার নাই। তারপরে এসটিএমএল লিস্ট, লিস্ট আইটেম অলরেডি আপনাকে দেখাইছি যে এটা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। হ্যাঁ, তারপরে ব্লক এন্ড ইনলাইন, ব্লক এন্ড ইনলাইন, এটা হচ্ছে আপনার ইয়ারই কাজ, সিএসএস এরই কাজ। বাই ডিফল্ট আমরা যখন কোনো কোড লিখি মোটামুটি সবগুলোই ডিসপ্লে ব্লক থাকে, তো ইনলাইন করতে গেলে এক্ষেত্রে আমাদেরকে সিএসএস করতে হয় আর কি। এই বিষয়টা আমরা যখন সিএসএস করব তখন দেখব। ডিপ মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা ছাড়া হচ্ছে কোনো কিছুই পসিবল না। এতক্ষণ আমরা এলোপাতারি এক একটা জিনিস এক এক জায়গায় বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে ডিপ দিয়ে কীভাবে কাজ করতে হয় এবং ডিপের সাথে কীভাবে ক্লাস নিতে হয় সেগুলো নিয়ে আমরা আলাপ করব। বাট এই যে ডিপ হচ্ছে এই তিনটা বিষয় এখানে লাগবে ডিপ দিয়ে কাজ করতে গেলে। তো ডিপ তো দেখলাম যে ডিপ নিয়ে, ক্লাসটাকে এটাও একটু দেখে নিই, আইডিটাকে এটা একটু দেখে নিই, তারপর আমরা এখানে প্র্যাকটিস করব। তো এই যে ডিপ নিল, ডিপের ভিতরে ক্লাস নিল। হ্যাঁ, ক্লাস কি মানে ক্লাস হচ্ছে যেই জিনিসটাকে আমরা টার্গেট করে আমরা সিএসএস করব। হ্যাঁ, এটাকে আর একটু বিস্তারিত বলছি বোঝার জন্য। আইডি আর ক্লাস অলমোস্ট একই রকমের কাজ করে, কিন্তু আপনার দুইটার ফ্যাসিলিটি কি, যদি আমরা আইডি ব্যবহার করি এক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা ডিবির ভিতরে একটা আইডি ব্যবহার করতে পারবো, একাধিক আইডি ব্যবহার করা যাবে না। আর যদি সিএসএস মানে ক্লাস ইউজ করি এক্ষেত্রে মাল্টিপল ক্লাস একসাথে ইউজ করা যাবে। এখন আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ, লাইভে আসলে বুঝতে পারবো এই যে জিনিসগুলো আমরা দেখলাম। এখন যদি আমরা একটা প্রফেশনাল কাজ স্টার্ট করি, হ্যাঁ, তাহলে আমরা প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, যে ব্যানার এরিয়া নিলাম, স্টার্ট ব্যানার এরিয়া, ইন্ট ব্যানার এরিয়া। প্রথম হচ্ছে কমেন্টস করে নিতে হবে, তারপরে একটা ডিপ নিতে হবে। তো ডিপ আমরা এখানে ডিপ লিখে যদি ট্যাব প্রেস করি ডিপ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখানে ভিতরে আসবো, একটা স্পেস দিয়ে এখানে লিখবো ক্লাসের নাম। ঠিক আছে, আমি এখানে লিখলাম ব্যানার স্টাইল 1। তো আমার অনেকগুলো ব্যানার থাকতে পারে। হ্যাঁ, তো আমি ধরেন আমার 5টা ব্যানার ডিজাইন আছে, তো 5টাকে আমি সেপারেট কীভাবে করবো, 5টার আলাদা আলাদা ডিজাইন আমি কীভাবে করবো, আমি টার্গেট করব 1টাকে ব্যানার স্টাইল 1 দিয়ে, 2টাকে ব্যানার স্টাইল 2 দিয়ে, এভাবে আমরা কাজ করব। ঠিক আছে, তো এখানে এই যে ব্যানার স্টাইল 1 নিলাম, এই হচ্ছে ক্লাস। এখানে যদি আমি আইডি দেই আইডিটাও সেম এভাবেই নেওয়া যায়, ব্যানার স্টাইল 1। তো দুইটার মধ্যে পার্থক্য কি, একই জিনিস, একইভাবে আমরা আইডি ধরেও আইডি ধরেও ডিজাইন করতে পারবো, হচ্ছে এই ক্লাস ধরেও ডিজাইন করতে পারবো। আইডিটা আসলে আমরা খুব বেশি ব্যবহার করি না, আমাদের সব কিছু অলমোস্ট এই ক্লাস দিয়েই করা হয়। তবে আইডিটারও বিশেষ বিশেষ কিছু প্রয়োজন থাকে আমাদের। এটা আমরা যখন ওয়ান পেজ মেনু বানাই তখন এই জিনিসটা কাজে লাগে। ওয়ান পেজ মেনু কি আমি জানি এখন আপনারা বুঝতে পারবেন না, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা আইডি নিয়ে কাজ না করি, শুধু ক্লাস নিয়ে কাজ করি। তো ক্লাস আমি বললাম যে একাধিক নিয়ে কাজ করা যায়, আমি তো এখানে একটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে আরেকটা নিতে পারবো, আরেকটা কেউ। তারপর দিলাম যে ব্যানার হোয়াইট, ব্যানার বোল্ড, হ্যাঁ, এরকম মাল্টিপল আমার অনেকগুলো ক্লাস দরকার হইতে পারে।
তো এখানে 3টা ক্লাস আমি নিতে পারলাম। নেওয়ার পরে পরবর্তীতে আবার এন্টার দিব, দেওয়ার পরে আবার আরেকটা ডিভ এখানে নিব। তো এই যে আলাদা আলাদাভাবে ডিভ ক্রিয়েট করে এখানে আবার ক্লাস নিতে হয়, এটা তো দেখালাম যে একটা ক্লাস নিলাম। তো এই জিনিসটা সহজে করা যায়। সহজে কীভাবে করবো, আইডি হচ্ছে নিতে ওই হ্যাশ, হ্যাঁ হ্যাশ দিয়ে যদি আমরা লিখি এখানে ডিভ, অটোমেটিক ডিভ আইডি সহ হয়ে যাবে, ঠিক আছে। আর ক্লাস নিতে হচ্ছে ডট দিয়ে, হ্যাঁ ডট দেওয়ার পরে আমরা যদি এখানে লিখি ডিভ, এখানে একটা ক্লাস নেম হয়ে যাবে ডিভ, ঠিক আছে। এখানে যদি ক্লাস নেম নেই যে ব্যানার ইনার, এই যে হয়ে গেল। এবং এগুলোকে শর্টকাটে একসাথে অনেকগুলো জিনিস করা যায়। যেমন আমি চাচ্ছি যে এখানে, হ্যাঁ এই যে ব্যানার স্টাইল 1, হ্যাঁ আমরা কিন্তু ক্লাস নিচ্ছি যেহেতু ডট দিয়ে শুরু করব, এটা 2টা হবে টোটাল, আমার 2টা একদম ডিভের ভিতরে ব্যানার স্টাইল 1 থাকবে, এরকমভাবে 2টা হবে। এখানে 2 লিখবো, এই যে ট্যাব দিব, 2টা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আবার আমরা এরকম করতে পারি যে প্রথমে একটা ডিভ থাকবে ব্যানার স্টাইল 1, এর ভিতরে আর একটা ডিভ থাকবে কন্টেনার, এর ভিতরে আর একটা ডিভ থাকবে রো, এর ভিতরে আর একটা ডিভ থাকবে কন্টেন্ট। এখন যদি আমরা এন্টার দিয়ে দেখবো, তো আমাদের যে ট্যাব দিয়ে দিয়ে পরবর্তী ভিতরের আপনার ডিপগুলোতে যেতে হয়, এখানে কিন্তু সেই জিনিসটা অটোমেটিক হয়ে যাবে। 4টা ডিপ ক্রিয়েট হয়ে নিচে 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 চলে আসবে, এই যে হয়ে গেছে। আমরা এখানে কোনো কিছু ইচ্ছে করলে লিখতে পারবো, এই যে ঠিক আছে। আউটপুট আসলে আমরা ভালো কিছু দেখতে পারবো না, একই জিনিস আমরা দেখতে পারবো যেহেতু আমাদের কোনো ডিজাইন নেই। তো ক্লাসের ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পেরেছেন। তো এখানে যে সে আইডির কথা বললো, দেখেন আমি যে বললাম যে আমরা মূলত আইডি আর সিএসএ ক্লাস ধরে আমরা এখানে ডিজাইন করব। তো এখানে দেখেন যে সে 3টা ক্লাস নিল, সিটি সিটি সিটি। এখানে কি করলো, ওই যে স্টাইলের ভিতরে ডিজাইন করলো। এটা যেহেতু আপনাদেরকে দেখাই নেই যে ডিজাইনটা কীভাবে করা লাগে, আপনি বুঝতেছেন না, বাট এইটুকু যদি বুঝেন, আমরা সিএসএসে গেলে এটা বুঝবো যে এই যে সিটি ডট দিয়ে নিতে, মানে ক্লাস ডট দিয়ে নিতে হয়। আগে বলেছি যে ডট দিয়ে ক্লাস নিল, নেওয়ার পরে এখানে ডিজাইন করলো। আর আইডিতে যদি যাই দেখবেন যে এই যে আইডি কি দিয়ে হ্যাশ দিয়ে নেওয়া লাগে, এই যে আইডি এখানে নিল, নেওয়ার পর হ্যাশ দিয়ে এটাকে ডিজাইন করলো। আই ফ্রেমটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা সবথেকে বেশি যে জিনিসটা কাজে লাগে, আমাদের ওয়েবসাইট অনেক সময় গুগল ম্যাপস দরকার হয়, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা আই ফ্রেম দিয়ে এটাকে ইউজ করা লাগে। আমরা যদি গুগল ম্যাপ কীভাবে ইউজ করা লাগে এখানে যদি যাই, এই যে গুগল ম্যাপে যাওয়ার পরে শেয়ার অর এমবেড ম্যাপ, এখানে যাব, এই যে এমবেড ম্যাপে যাব, এই যে আমাকে একটা আই ফ্রেম দিয়েছে এখানে, হ্যাঁ। এই যে কপি লিঙ্ক, এখানে কিন্তু যে কোনো জায়গার লোকেশন আমি যেতে পারি। অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়াতে গেলাম, যে কোনো একটা জায়গা, হ্যাঁ। ধরেন আমি একটা ক্লায়েন্টের কাজ করি, সে বললো যে অস্ট্রেলিয়ার একটা ম্যাপ আমার ওয়েবসাইটে তুমি লিঙ্ক করাই দাও। আমি জাস্ট এখানে যাব, হ্যাঁ, যাওয়ার পরে শেয়ার অর এমবেড ম্যাপ, এই যে কপি HTML, এটাকে নিয়ে আসা যে এখানে যাই, হ্যাঁ, এই যে দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি আমাদের ওয়েবসাইটে জিনিসটা, এই যে ম্যাপটা চলে আসছে কিন্তু, হ্যাঁ, নাড়াচাড়া করতে পারছি। এটা হচ্ছে এমবেডের কাজ আর কি, মানে আই ফ্রেমের কাজ। জাভাস্ক্রিপ্ট আপাতত আমরা দেখবো না, একদম সবার শেষে গিয়ে দেখবো। HTML হেড দেখাইলাম, আগেই দেখাইলাম যে ভিতরে কী কী থাকে। তারপরে HTML লেআউট, হ্যাঁ, এই যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে খুব সুন্দরভাবে গোছানো আছে। এই যে আমি এখানে দেখালাম যে আমরা কমেন্টস করে করে কাজ করব। তো একটা ওয়েবসাইটে যদি আমরা যাই, লাইভ ওয়েবসাইটে, হ্যাঁ, এখানে প্রথমে একটা ব্যানার, একটু আগে যে জিনিসগুলো দেখিয়েছি আমি, ব্যানারের পরে হচ্ছে একটা ফিচার্স। যদিও আপনাদের এই নামগুলো অপরিচিত মনে হবে যেহেতু কাজ করেননি, মানে এইটুকুই জাস্ট বোঝানোর ট্রাই করছি যে আমরা ভেঙে ভেঙে যে কাজ করব। তো এই যে হেডার পার্টের মধ্যে কি থাকে, এখানে আমি নেভবার, এটাকে বলে নেভিগেশন মেনু বা নেভবার বলা হয়। এটা হচ্ছে এই যে নেভ, আর হেডার হচ্ছে আপনার অনেক সময় আমি আরেকটা ওয়েবসাইটে যাই, এখানে যদি যাই,
দেখবেন যে নেটবারের উপরে আরেকটা এরিয়া থাকে। হ্যাঁ, এই যে এরিয়াটা একটা, এই যে এরিয়াটা, এইটুকু পুরোটা হচ্ছে হেডার, আর এটা হচ্ছে মেনু বা নেভিগেশন বা নেটবার। তো এখানে সে দেখাই দিল যে একটা HTML এর ওয়েবসাইটের লেআউটটা কীরকম। প্রথমে একটা হেডার থাকবে, তারপর নেটবার থাকবে, তারপরে বিভিন্ন সেকশন থাকবে, সাইড বার থাকতে পারে, ফুটার থাকবে। তো এখানে ব্লগে যদি আমরা যাই, এটা অনেকটাই করতে পারবো। দেখবো যে এখানে এই যে আমাদের নেটবার, তারপরে সেকশন আর্টিকেল, এগুলোকে যদি আমরা সেকশন ধরি একটা, তারপরে সাইড মানে হচ্ছে সাইড বার আর কি, এই যে সাইড বার। হ্যাঁ, আর এই যে সে বললো এখানে ফুটার, এটা হচ্ছে আমাদের ফুটার। হ্যাঁ, সবার নিচের এই পার্টটাকে বলা হয় ফুটার, এটাকে বলা হয় নেটবার, এবং এর উপরে যে পার্টটা থাকে এটাকে বলা হয় হচ্ছে হেডার। এরপরে এক একটা সেকশন, এই যে এখানে বললো যে সেকশন আর্টিকেল। হ্যাঁ, সেকশন হচ্ছে এইগুলা, এই যে এইগুলো সেকশন, এই ব্যানার সেকশন, অ্যাবাউট সেকশন, সার্ভিস সেকশন, ভিডিও সেকশন, হোয়াইট ইউজার সেকশন, ওয়ার্কিং প্রসেস সেকশন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তারপর রেসপন্সিভ নিয়ে প্রথম ক্লাসে একটু আলোচনা করেছিলাম যে আমার ওয়েবসাইটটা কোনো জায়গায় ভাঙবে না। হ্যাঁ, আমি যদি একটু ওয়েবসাইটে রেসপন্সিভের জন্য কোড না করি আলাদা করে, এই যে আপনার ভিউ পোর্টের জন্য কিছু কোড করা লাগে আলাদা, এই যে ভিউ পোর্ট, তো দেখা যাবে যে ডেস্কটপে ঠিকঠাক দেখাবে, এবং মোবাইলে যখন যাব তখন এটা একদম ভেঙে একাকার অবস্থা, দেখা যাবে না প্রপারলি। এই ক্ষেত্রে যে সে মানে এখানে এই জিনিসটাই দেখালো যে ট্যাবলেটেও দেখাবে জিনিসটা একরকম, ডেস্কটপে দেখাবে একরকম, ট্যাবলেটে একরকম, আর মোবাইল ডিভাইসে জিনিসটা আরেক রকম দেখাবে। তিনটার জন্য আমি আলাদা আলাদা ডিজাইন করে নিব আর কি, এটাই হচ্ছে ব্যাপার। এর বাহিরে আসলে আমাদের তেমন কোনো কিছুই লাগে না, মোটামুটি এগুলোই একটা HTML করার জন্য যা যা দরকার দেখিয়ে দিলাম। আর ফর্মের ব্যাপারে অলরেডি আমরা আলাপ করেছি আমাদের প্রথম পর্বে। ফর্মের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই, লেবেলের যে ব্যাপারটা। লেবেলটা কীভাবে কাজ করে এটা আমি আপনাকে দেখাই, সবগুলো কেটে দিচ্ছি আবার। এই যে একটা ফর্ম নিলাম, এখানে লেবেল নিলাম, লেবেলের যে ফরটার কাজ কি আমি আপনাদের দেখাচ্ছি। একটা ইনপুট নিয়ে আগে, ইনপুট হচ্ছে টাইপ টেক্সট নিলাম, নেওয়ার পর এখানে একটা নেম দিব। নেম দিলাম হচ্ছে এখানে ফোন, এখানে ফোন নাম্বার থাকবে। হ্যাঁ, আর এখানে প্লেস হোল্ডার দিলাম ইন্টার ফোন নাম্বার। এখন এই যে নেম লিখলাম এখানে, ঠিক আছে, এখানেও যদি আমি লিখি নেম, তাহলে কি হয় আপনি দেখেন, লেভেলের ভিতর আমাকে কোনো কিছু একটু লিখতে হবে। সরি, এখানে আসলে নেম না, এখানে হবে আইডি। ঠিক আছে, এই যে এখানে ফোরের ভিতরে আমি যেই একটা নাম দিব, যে কোনো কিছু হইতে পারে, এখানে ফোন হবে, ফোন নিলাম, আর এখানে আইডিতে নিলাম ফোন। এখন আমি যখন এই লেবেলের উপরে ক্লিক করব তখন অটোমেটিক হচ্ছে আমার এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়ে গেছে না, অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু সিলেক্ট হচ্ছে না, বাট এখানে ক্লিক করলে সিলেক্ট হবে, মানে আমার এখানে লেখা শুরু হয়ে যাবে। এটা হচ্ছে লেবেলের কাজ আর কি। প্রতিটার ক্ষেত্রে, ফর্মের ক্ষেত্রে, ইমেলের ক্ষেত্রে, টেক্সটের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে লেবেল ইউজ করা যায়। ফর্ম অ্যাট্রিবিউটস, এই যে ফর্মের ভিতরে কী কী থাকে, ইনপুট থাকে, লেবেল থাকে, সিলেক্ট। হ্যাঁ, সিলেক্ট হচ্ছে এই যে অনেক সময় সিলেক্টটা এখানে দেখাচ্ছি আপনাদেরকে। সিলেক্ট হচ্ছে এই যে এটা নিয়ে নিলাম, এই যে ক্লিক করলে নিচে নিচে আসবে একটা সিলেক্ট অপশন, এই যে সিলেক্ট। হ্যাঁ, এটাও কাজে লাগে, আমাদের অনেক কাজে লাগে, এই জিনিসটাও লাগবে। তো কপি করে নিয়ে আসছি। হ্যাঁ, এটা আসলে কাজ করে কিভাবে আমি যদি বলি, জাস্ট এখানে নেবেন সিলেক্ট শুরু শেষ অপশনের ভিতরে, সিলেক্টের ভিতরে সিলেক্ট নিলাম, নেওয়ার পরে এখানে কোনো কিছু দেওয়া লাগবে না, না দিলেও হবে। এখানে জাস্ট আমি অপশনের ভিতরে ভ্যালুও দেওয়া লাগবে না, জাস্ট কেউ কাজ করে সেটা দেখাচ্ছি। অপশন 1, এই যে এটা বাদ দিয়ে দিই,
এগুলো বাদ দিলেও কাজ করবে, এই যে এগুলো লাগবে না। এগুলা এই যে বেলোর কাজ কি, তারপরে ওই যে আইডির কাজ কি, এগুলো পরে দেখাবো, সমস্যা নেই। জাস্ট কাজ কেউ করে এটা দেখাচ্ছি, একই কাজ কিন্তু করবে। এই যে সিলেক্ট ইনপুট টাইপ দেখিয়েছি, কি কি ইনপুট টাইপ দেওয়া যায়। আচ্ছা, তারপর ভিডিও। ভিডিও আরেকটা হচ্ছে আমাদের অপশন আছে এখানে। এই যে ভিডিও দিলাম, দেওয়ার পরে এখানে যদি আমি ইন্টার দেই, সরি ট্যাব দেই, তারপরে এখানে আমরা যেরকমভাবে এই সোর্সটা দেখিয়ে দিতাম ইমেজের ক্ষেত্রে, আমাদের এখানে ইমেজ চলে আসতো। একইভাবে আমরা ইচ্ছে করলে এখানে ভিডিও নিয়ে আসতে পারবো। আমরা যদি MP4 ভিডিও, এই যে ভিডিওটা এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে, এটাকে যদি ডাউনলোড করি, সেভ ভিডিও এস, আমরা যদি আমাদের ক্লাস 2 এর, হ্যাঁ এই যে ক্লাস 2, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই আমরা ভিডিও নামে। এটাকে এখানে সেভ করলাম। এখানে যদি এই যে সোর্সের ভিতরে আমরা কি দিব, ভিডিওর ভিতরে মুভ বিবি, এটা যদি আমরা এখন দেখতে যাই, এই যে ভিডিওটা কিন্তু, আচ্ছা ভিডিওর এখানে ভিডিওটা প্লে হবে কি না, এটা তো শুধু ভিডিওটা চলে আসলো এখানে। তারপরে এই যে আমরা যদি এখানে জিনিসটা দেখি যে ভিডিও টাইপ দিতে হবে, হ্যাঁ এই যে ভিডিও টাইপ, কোন ফরম্যাটে আমরা ভিডিওটা এখানে দেখাচ্ছি এটা দিতে হবে এখানে। তারপরে হচ্ছে অটো প্লে হবে কি না, হ্যাঁ ভিডিওর হাইট ওয়েট, তারপরে কন্ট্রোলের ভিতরে অনেক কিছু দেওয়া যায়। আমি দেখাই আবার আপনাদের, এখানে একটু দেখাই দিচ্ছি। ও সরি, এখানে আমার একটা ভুল হয়েছে। আমার এখানে লিখবো হচ্ছে ভিডিও, এই যে এটা একটু খেয়াল করেন যে এখানে ভিডিও নিল, সোর্সের ভিতরে এসআরসি, তারপরে ভিডিও, এখন দেখি কি আসে। ভিডিও প্লে হচ্ছে না এখানে, ভিডিওর ফরম্যাট কি, আচ্ছা ভিডিও এখানে আসলে কোনো কারণে প্লে হচ্ছে না, আমি জানি না কি জন্য প্লে হচ্ছে না। প্লে হওয়ার কথা, এটা নিয়ে আমরা বেশি গবেষণা না করে আমরা যখন আমাদের ডিফল্ট সিএসএসগুলো ঠিকঠাক মতো অ্যাড করবো তখন 100% এটা অ্যাড হবে। বাট ভিডিও আসছে, হ্যাঁ ভিডিও কেউ আসে, এটা আমরা দেখাইলাম। অডিও সেমভাবেই কাজ করে, একইভাবেই, মানে ভিডিও যেভাবে কাজ করে অডিও একইভাবে কাজ করে। তো ইউটিউবের ক্ষেত্রেও সেম জিনিস। এই যে ইউটিউব হচ্ছে আইফ্রেম হিসেবে কাজ করে আর কি। যে জিনিসটা যদি নিয়ে যাই, এই যে চলে আসছে এখানে কি করতে হবে, আইফ্রেম শুরু করতে হবে, শেষ করতে হবে। এখানে কিন্তু হাইট ওয়েট দেওয়া আছে, হাইট ওয়েট না দিলেও হবে, হ্যাঁ এখানে হাইট ওয়েট না দিলেও হবে আইফ্রেমের ভিতরে। এক লাইনে করে নিলাম আমি এটাকে। তো এখানে হচ্ছে আমার যে কোনো ভিডিও আমি কীভাবে দিব, এখানে যদি আমরা যাই, এখানে এই যে ভিডিওতে গেলাম, এখানে যদি আমরা শেয়ারে যাই, এখানে কিন্তু এমবেড একটা অপশন থাকবে, হ্যাঁ তো অনেক কোড দেখাচ্ছে, কোনো কিছুই আমার দরকার নাই। এখানে আমার কি করা লাগবে, এখানে তো অলরেডি সে আমাকে একটা মানে এমবেড পর্যন্ত এটুকু লিখে দিছে না। আমার এখানে একটা যে আইডিটা জাস্ট চেঞ্জ করা লাগবে। তো প্রতিটা ভিডিওতে একটা আলাদা স্পেসিফিক আইডি থাকে, ইউনিক আইডি, যে বি ইকুয়াল টু
এই যে এটা হচ্ছে আইডিটা। আমি যদি এখানে এই আইডিটা যদি কপি করে এখানে বসাই, এখানে কিন্তু দেখবা যে একটা রিলোড করি, এই যে আমি যে ভিডিওর আইডিটা নিয়ে দিছি এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এর বাইরে আসলে আর কিছুই লাগে না, HTML ক্লাস মোটামুটি শেষ বলা যায়। সেকেন্ড পর্বটা আপাতত আজকের জন্য এইটুকুতেই সমাপ্তি করলাম। আশা করি এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা CSS নিয়ে আলোচনা করব, CSS বেসিক পার্ট নিয়ে আলোচনা করব, তারপর আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব। ধন্যবাদ।